ফাস্টফুড রেস্টুরেন্টে বসে আছে তীর্থ আর রোজা। তীর্থের শ্যামলা কপালে বিন্দু বিন্দু ঘাম, ব্ল্যাক টি শার্টের উপর স্কাই ব্লু চেক শার্ট পরেছে সে, হাতে ব্রাউন বেল্টের ব্যান্ডের ঘড়ি। তীর্থ খুব মনোযোগ দিয়ে বার্গারে কামড় দিল, খানিকটা চিবিয়ে নিয়ে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, বুঝলি রোজা, আমার না এই মৃন্ময়টাকে মানুষ বলে মনে হয় না। তীর্থের কথায় ভ্রু কুচকাল রোজা। মানে মানুষ বলে মনে হয় না তো তাকে ছাগল বলে মনে হয় নাকি তোর? তীর্থ বার্গারে আরেকটা কামড় দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খালি করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলে উঠল, আরে না, সেরকমটা না। তাহলে কি বলতে চাস তুই? জিন টিন টাইপ কিছু একটা, নয়তো দেখ না, একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? রাগ নামক জিনিসগুলো একটা মানুষের প্রধান পরিচয়, বাট ব্যাটা রাগই নেই, তাহলে কেমন ছাতার মানুষ সে বুঝি একটু। তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করেছিস? রোজা আবারও ভ্রু কুচকাল, কফির কাপে চুমুক দিতে দিতে বলল, কি বিষয়? মৃন্ময়ী বাড়িতে থাকলেও কিন্তু তার উপস্থিতি বোঝা যায় না, না থাকে তার গলার কোনো আওয়াজ, আর না থাকে তার কোনো ছায়া। তুই ভাব, একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি হয়ে থাকতে পারে? এই বেটাই তো করিডোর পর্যন্ত আসেও না। তোর কি মনে হয় না সামথিং ইজ ফিসি? তাছাড়া সকল ওভার শান্ত মানুষের একটা দানবীয় রূপ থাকে। আপাতত আমি তো তাই বিশ্বাস করি। তুই দেখে নিস, এই বেটা গভীর জলে মাছ। আমার তো একে মানুষই মনে হয় না। অতি ভেজালহীন মানুষের মাঝেই হাড়ি ভরা ভেজাল থাকে, বুঝলি? রোজা কিছু বলল না, চুপচাপ কফি কাপে চুমুক দিতে লাগলো সে। কপালটা হালকা কুঁচকে আছে তার। তীর্থের বলা কথাগুলো মনে মনে আওড়াচ্ছে সে। বার্গারটা শেষ করে উঠে দাঁড়ালো তীর্থ, ঘন চুলগুলোর পেছনে ঠেলতে ঠেলতে বলে উঠল, চল, চিফ সিকিউরিটি অফিসার আজ ছুটি নিয়েছেন। পারিবারিক সমস্যা আছে নাকি? আমাকে ফুল টাইম দিতে হবে। তাছাড়া মৃন্ময়ের রুমটাও তো সার্চ করবি তুই। আজকে কিছু না পাওয়া গেলে কালকে রিজাইন করে দুজনেই কেটে পড়বো, বুঝলি? রোজা কিছু বলছে না। ওকে দেখে মনে হচ্ছে তীর্থের কোনো কথায় কানে ঢুকছে না তার। তীর্থ কয়েকবার জোরে জোরে ডাকাতে ধ্যান ভাঙল রোজার। ব্যাগটা হাতে নিয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো সে। বিল মিটিয়ে তীর্থ দৌড়ে গিয়ে ওর পাশে হাঁটা দিল। মিন্ময়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে রোজা। তীর্থের খবর মতে মিন্ময় এখনও বাড়ির বাইরে। রোজা চারপাশে একবার চোখ বুলালো। কাজের লোকেরা নিজেদের নিয়ে ব্যস্ত, রোজার দিকে আপাতত তাকাচ্ছে না কেউ। রোজা দরজাটা একটু আলগা করে ভেতরে ঢুকেই তাড়াহুড়ো করে দরজায় খিল দিল। বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে এদিক ওদিক তাকালো সে। কোথা থেকে শুরু করা যায় সার্চিং মিশন? রোজা মিন্ময়ের আলমারির দিকে এগিয়ে গেল। হালকা টান দিতেই খুলে গেল প্রতিটা পার্ট। রোজা অবাক চোখে তাকিয়ে আছে। আশ্চর্য, আলমারিটা এভাবে খোলা রেখেই চলে গেছে মিন্ময়। আলমারি ঘেটে মিন্ময়ের জামা কাপড় ভিন্ন তেমন কিছু পেল না রোজা। ড্রয়ার, টেবিল সব জায়গা চেক করলো সে। আশ্চর্যের বিষয় হলো কোনো ড্রয়ার তালাবদ্ধ নয়। মিন্ময় কি এতটাই কেয়ারলেস, নাকি পুরোটাই একটি চাল? কথাগুলো ভাবতে ভাবতে বুক সেলফের পাশে অসম্ভব সুন্দর একটি ফুলের টব চোখে পড়ল তার। টবটা এমনভাবে রাখা হয়েছে যেন এখনই পড়ে যাবে ওটা। রোজা তাড়াহুড়ো করে এগিয়ে গেল। টবটায় হাত দিতেই মুহূর্তে হা হয়ে গেল তার। বুক সেলফটা সরে গিয়ে দেওয়ালের পেছন থেকে পুরো একটা রুম চোখে পড়ল তার। কি মারাত্মক! রোজার হার্টবিট মিস হয়ে যাচ্ছে বারবার। এসবের মানে কি? রোজা ধীর পায়ে এগিয়ে গেল রুমের মাঝ বরাবর একটা বড় টেবিল। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজের মাঝে রোজা তার নিজের ছবি দেখে অনেকটাই চমকে গেল। ছবিগুলোতে এলিনার বেশে রুমের তালা খুলছে রোজা। কি সাংঘাতিক! তবে কি মিন্ময় সব জানে? কিন্তু কিভাবে? কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে এলো রোজার। সাথে সাথে বিকট শব্দ কানে এলো তার। চমকে গিয়ে পেছনে তাকাতেই দেখলো দেওয়ালের
আড়ালে ঢাকা দরজাটা অন্য দেওয়ালের সাথে মিশে গেছে ইতিমধ্যে। তবে কি ভেতরে ফেসে গেল রোজা? এখন কি হবে তার? নানান দুশ্চিন্তায় মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে তার। রোজা অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকাতেই মিন্ময়কে চোখে পড়ল তার। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে, গায়ে হোয়াইট টি শার্ট আর 3/4 প্যান্ট, খালি পা, হালকা বাদামি সিল্কি চুলগুলোতে ঢেকে আছে তার কপাল। বাম হাতটা পকেটে ঢোকানো থাকলেও ডান হাতটায় কালো রঙের রিভলভার। চোখ দুটো রাগে লাল। রিভলভারটা দেখে ভয়ে গলা শুকিয়ে এলো রোজার। তবে কি আজই তার শেষ দিন? জীবনটা এখানেই থমকে যাবে তার? টেবিলে ঠেস দিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে রোজা, কপালে বিন্দু বিন্দু ঘাম। রোজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মৃন্ময়, চোখ দুটো লাল আর মুখ জুড়ে রহস্যময়ী হাসি। রোজার দৃষ্টি মৃন্ময়ের হাতের দিকে। মৃন্ময়ের ডান হাতে কালো রঙের একটি রিভলভার। হাতের রিভলভারটা নিয়ে খেলতে খেলতে কপালে পড়ে থাকা হালকা ব্রাউন চুলগুলোতে ক্রমাগত আঙ্গুলি চালাচ্ছে সে। রোজাকে তার হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসি ফুটে উঠল মৃন্ময়ের ঠোঁটে। মিস এলিনা, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মি? অ্যাকচুয়ালি এটা আপনার ব্যাড লাক। আমার সম্পর্কে যারা ভাবে তারা জাস্ট ভ্যানিশ হয়ে যায়, হাওয়া। কথাটা বলে আবারও হাসল মৃন্ময়। টেবিলের ওপরে উঠে চেয়ারে পা রেখে আরাম করে বসল সে। মধ্য আঙুলে রিভলভারটি আটকিয়ে চরকার মতো ঘোরাতে ঘোরাতে বলে উঠল, প্রথম দিন আপনার অস্থিরতার উল্টো ম্যাগাজিন পড়া দেখে বুঝতে পেরেছিলাম সামথিং ইজ ফিশিং। সেকেন্ড দিন রুম থেকে বেরোনোর আগে বাবার বেডরুমের দরজার সামনে তালার ঝংকারে গরু আর ধুলোমাখা পায়ের ছাপ পড়ে থাকতে দেখে বুঝলাম এখানে কিছু একটা চলছে। নিচে নেমে ফ্লোরে এবং সিঁড়িতে জুতোর ধুলো আর সেই ধুলোয় আপনার গাউনের নিচের দিকে লেগে থাকতে দেখে ব্যাপারটা একদমই পরিষ্কার। আপনার কি ধারণা সবকিছু এত ইসে? সবকিছু খুবই টাফ, বাট আপনার জন্য ইজি ছিল, বিকজ আই জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর মোটিভ। তো কার হয়ে কাজ করছিলেন আপনি? হোয়াট ইজ ইউর মোটিভ? স্পিক আপ। ডান হাতের উল্টো পৃষ্ঠায় কপালের ঘামটা মুছে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো সে, কিন্তু পালানোর কোনো পথই চোখে পড়ল না তার। রোজাকে চুপ করে থাকতে দেখে ভ্রু কুচকালো মৃন্ময়। রিভলভারটা রোজার কপাল বরাবর তাক করে নিয়ে বলে উঠল, ওকে ফাইন, আপনি যদি বলবেন না সো গুড বাই মিস এলিনা। কথাটা বলে মুখের চোয়াল শক্ত করে ট্রিগারে আঙুল রাখল মৃন্ময়। তার মুখে এতক্ষণ যে ভয়ানক হাসি ছিল সেই হাসিটাও মিলিয়ে গিয়েছে এবার। হাসির মুখটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল মুহূর্তে। রোজা দ্রুত ভাবার চেষ্টা চালাচ্ছে কি করে বাঁচা যায়, কি করে শেষ রক্ষাটা কি সে করতে পারবে না এবার? দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে রোজা। চোখের মনি ক্রমাগত এপাশ ওপাশ ছুটে চলেছে। পালানোর একটি সুযোগও যদি পাওয়া যায়। মৃন্ময়ের হাতটা ট্রিগারের চাপ দেওয়ার পূর্ব মুহূর্তেই মুখ খুলল রোজা। আমি কারোর হয়ে কাজ করছিলাম না, আর না আমি আপনার ক্ষতি করছিলাম। রোজার কথায় দম ফাটা হাসিতে ভেঙে পড়ল মৃন্ময়। নিজেকে কোনো রকম শান্ত করে বলে উঠল, ও রিয়েলি? আপনি আমাকে বোকা মনে করেন মিস এলিনা? আমার বাড়িতে চুপি চুপি গোয়েন্দাগিরি করছেন, অথচ আমার ক্ষতি করছেন না। স্ট্রেঞ্জ। বিলিভ মি, আমি সত্যি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি। আমি তো এসেছি আপনার বাবার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে। একজন ট্যালেন্টেড অ্যান্ড ফেমাস ব্যক্তি তো এভাবে হারিয়ে যেতে পারে না। আমি ওনার এই বিলুপ্তির কারণটাই খুঁজছি শুধু, আর কিছুই না। ট্রাস্ট মি মিস্টার আরিয়ান। রোজার কথায় চোয়াল শক্ত হয়ে এলো মৃন্ময়ের। ফর্সা মুখের রাগের লাল লালিমাও স্পষ্ট হয়ে উঠল। তার সাথে স্পষ্ট হয়ে উঠল মৃন্ময়ের প্রতি রোজার ভয়। ভুল কিছু বলে ফেলেনি তো সে? ডান হাতে নাকের উপরের ঘামটুকু মুছে নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল রোজা। গলাটা শুকিয়ে কাট, চোখ দুটো ভয়ে অস্থির। ভয়মাখা চোখেই এক রাস সাহস জুগিয়ে মৃন্ময়ের চোখের দিকে তাকালো সে। প্রায় সাথে সাথেই ডান হাতটা চেপে ধরে বুকে রিভলভার ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল মৃন্ময়, ভুল, অনেক বড় ভুল করে ফেলেছেন মিস এলিনা। আপনার এই গোয়েন্দা গোয়েন্দা খেলাটা আমাকে নিয়ে হলেও বেঁচে যেতেন, তবে বাবাকে নিয়ে নো নো, এবার তো আপনার বেঁচে যাওয়াটা বড্ড মুশকিল হয়ে পড়ল মিস এলিনা। আপ আপ।
এটুকু বলতেই হঠাৎ থেমে গেল মিন্ময়। কপালের হালকা ভাঁজ ফেলে এক দৃষ্টিতে রোজার ডান হাতটির দিকে তাকিয়ে রইল সে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাতের বাঁধনটা হালকা হয়ে এলো তার। চোখ মুখে বিস্ময় ভাবটা ফুটে উঠল প্রবলভাবে। উদভ্রান্ত দৃষ্টিতে রোজার চোখে চোখ রেখে বলে উঠল, মিস রোজা। রোজা। নামটা শুনেই চমকে উঠল রোজা। চোখ দুটোতে রাজ্যের প্রশ্ন নিয়ে অবাক চোখে মৃন্ময়ের দিকে তাকালো সে। এলিনা যে রোজা, সে কথাটা কিভাবে জানল মিন্ময়? কিভাবে? রোজার হাজারো প্রশ্নের ইতি টেনে বিস্মিত কণ্ঠে বলে উঠল মিন্ময়। আপনি মিস রোজা? মিন্ময়ের এই প্রশ্নের জবাবে কি উত্তর দেওয়া যেতে পারে তা জানা নেই রোজার। সে কি সরাসরি বলে দিবে হ্যাঁ আমি রোজা, নাকি বলবে না? তার এই দোমনা প্রশ্নের মাঝপথেই চোখের চশমাটা টেনে খুলে দিল মিন্ময়। তার সাথে খুলে নিল লাগানো জোড়া দুটো ভ্রু। মিন্ময় বুঝতে পেরে গেছে। বুঝতে পেরে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বাম হাতে আলগা চুলের বহরটাও খুলে আনলো সে। সাথে সাথে লম্বা চুল ছেয়ে গেল পুরো পিঠ। মিন্ময় দুপা পিছিয়ে গেল। হাতের বন্দুকটা দেওয়ালে ছুঁড়ে ফেলে নলটা ভেঙে ফেলল সে। রোজার মুখ থেকে চোখ সরিয়ে চেয়ারে মাথা নিচু করে বসলো। চোখ মুখের রংটাও পাল্টে গেল ধীরে ধীরে। রোজা মাথা তুলে মিন্ময়কে এক নজর দেখেই চোখে লাগানো লেন্সগুলো খুলে ফেলল। ধীর পায়ে মিন্ময়ের সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, আমি সত্যি আপনার কোনো ক্ষতি করতে আসিনি মিস্টার আরিয়ান। আমি শুধু আপনার বাবার হঠাৎ হারিয়ে যাওয়ার কারণটাই খুঁজছিলাম। জাস্ট মিডিয়া থেকে একজন মানুষকে এভাবে মিলিয়ে ফেলার পেছনে কাদের হাত আছে তাই জানতে চাই আমি। আপনার ক্ষতি করার ইচ্ছে কোনো কালেই ছিল না, না এখন আছে। প্লিজ ট্রাস্ট মি। রোজার কথায় মাথা তুলে তাকালো মিন্ময়। চোখ দুটো দিয়ে যেন রক্ত ঝরছে তার। মিন্ময়ের চোখ দুটো দেখে ভয় পেয়ে গেলেও নিজেকে শান্ত করল রোজা। এক বুক সাহস নিয়ে বলে উঠল, আপনি ওনার ছেলে হয়ে ওনার হারিয়ে যাওয়ার কারণটা জানতে চান না? আমার তো ধারণা আপনি অলরেডি জানেন কোথায় আপনার বাবা, কি তার ইতিহাস। আপনি একজন ইন্টেলিজেন্ট পারসন, সেই সাথে যথেষ্ট সামর্থ্যবান। তাহলে আপনি আপনার বাবার জন্য কিছু করলেন না কেন মিস্টার হিরো? হোয়াই? এতক্ষণ এক দৃষ্টিতে রোজার দিকেই তাকিয়েছিল মিন্ময়। হয়তো চোখের ভাষা বোঝার চেষ্টা করছিল সে। রোজা চুপ করে গেলেও আবারও মাথা নিচু করল সে। মৃদু কণ্ঠে বলে উঠল, আমি জানি না বাবা কোথায় আছে। 14 বছর আগে বাবা যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেদিন আমি ক্যারাটে ক্লাসে ছিলাম। দেখা হয়নি। ফোন শুধু বলেছিল উনি চলে আসবেন, খুব জলদি চলে আসবেন। তারপর কেটে গেল 1 সপ্তাহ। বাবা ফিরলেন না। শুধু ফিরলেন না তা নয়, ওনার সাথে সব যোগাযোগই বন্ধ হয়ে গেল। প্রথমে মাথা না ঘামালেও পরে বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে, কিন্তু সে কিছু একটা যে কি তা বুঝতে পারেনি তখন। বাবার সাথে যোগাযোগ বন্ধ হওয়ার 1 মাস পর মা এখানে সেখানে খোঁজ নিতে লাগলেন, কিন্তু কেউ সাহায্য করেনি সেদিন। বাবা কোথায় গিয়েছিলেন সেটাও বলেনি আমাদের, এমনকি বাবাকেও না, এমনকি মাকেও না। আমার ছোট্ট মাথায় তখন অনেক এলোমেলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু উত্তরগুলো ছিল না। বাবা হঠাৎ কোথায় গেলেন, কেন গেলেন, এসব কিছু মা কখনো সরাসরি বলেনি আমায়। বাবাকে হারিয়ে ফেলা 4 মাসের মাথায় বদলে যেতে থাকে মা। অল্পতে রেগে যেতেন, আমার সাথে কথা বলতে বিরক্ত হতেন, সবসময় বলতেন বাবা ফিরবে, বাবা ফিরবে। তখন থেকে রহিম চাচার সাথেই থাকতে শুরু করি আমি। অবশেষে 2008 সালে বাবার হারিয়ে যাওয়ার দিনটিতে মারা গেলেন মা। আমি আরেকবারের মতো এতিম হয়ে গেলাম। দুনিয়াটা কত কঠিন সেদিন থেকেই বুঝতে শুরু করলাম আমি। টাকা পয়সার অভাব না থাকলেও টিকে থাকার যুদ্ধ করতে হয়েছে আমার। নিজেকে একদম লোভী আর স্বার্থপরদের ভিড়ে নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় বাবাকে নিয়ে ভাবার সুযোগ হয়ে ওঠেনি আমার। তারপর যখন বড় হলাম, সবটা সামলাতে শিখে গেলাম। তখন খুঁজতে চেষ্টা করছিলাম, কিন্তু হাজার রহস্যের বেড়াচাল এখনো খুলতে পারিনি আমি। বাবা বাড়ি থেকে যাওয়ার দিন শাইয়াম চাং নামের একজন লোকের সাথে দেখা করেছিলেন। আমার ধারণা লোকটি তার সাথে ছিল। লোকটি একজন আদিবাসী ছিল, সিলেটে চা বাগানে কাজ করত। আমি গিয়েছিলাম সেখানে, কিন্তু ততদিনে লোকটি সম্পর্কে সব ইনফরমেশনে হারিয়ে গিয়েছিল। চা বাগানের মালিক চেঞ্জ হয়ে গিয়েছিল। চেঞ্জ হওয়ারই কথা। প্রায় 14 বছর আগের স্টাফ ছিল লোকটি। বাবা কোথায় গিয়েছিল এটা জানতে পারলে হয়তো কিছু। মিন্ময়কে মাঝপথে থামিয়ে দিয়েই কথা বলে উঠল রোজা। বান্দরবান? আপনার বাবা বান্দরবান গিয়েছিলেন মিস্টার হিরো?
রোজার কথায় অবাক চোখে তাকালো মিন্ময়, বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি কি করে জানলেন মিস রোজা? আপনার বাবার একটা চিঠি পেয়েছিলাম আমি। আমার যতটুকু মনে হয় চিঠিটা আপনার বাবার শেষ চিঠি ছিল, আই মিন যাওয়ার আগের চিঠি। রোজার কথায় ভ্রু কুঁচকালো মিন্ময়, চিন্তিত গলায় বলল, কই, আমি বা মা তো এই চিঠিটার কথা জানতাম না। উনি বান্দরবান যাচ্ছেন, এ কথা লেখা আছে বুঝি সেখানে? রোজা খানিক ভাবলো, তারপর বলল, না, সরাসরি লেখা নেই, তবে উনি ওখানে বান্দরবনের টিকিট নিয়ে কিছু একটা লিখেছিলেন। চিঠি লেখাগুলো পুরনো হওয়ায় অনেকটাই ল্যাপটে গেছে, তবে আমার বিশ্বাস উনি বান্দরবনে গিয়েছেন। মিন্ময় রোজার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মুখ দিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। পাশের টেবিলের ড্রয়ার থেকে রিভলভার বের করে খুব স্বাভাবিকভাবেই রোজার দিকে তাক করলো। ডান হাতে কপালের চুলগুলো ঠেলে দিয়ে একটা ঢোক গিলে বুক ভরে শ্বাস নিল মিন্ময়। কিছুক্ষণ চোখ নামিয়ে রেখে চট করেই রোজার চোখের দিকে তাকালো, হয়তো শক্তি সঞ্চয় করছিল, নিজের অনুভূতিগুলোর বিপক্ষে লড়াই করার শক্তি। রোজা অবাক চোখে তাকিয়ে আছে। মিন্ময়কে আবারও অ্যাগ্রেসিভ হয়ে পড়তে দেখে চরম রকম বিস্মিত সে। রোজা মেনেই নিয়েছিল মিন্ময় হয়তো তাকে ছেড়ে দিবে, কিন্তু এই ছেলে ক্ষণে ক্ষণে এভাবে রূপ পাল্টায় কেন? কি চায় ও? সত্যি কি মেরে ফেলতে চায় রোজাকে? যদি মারারই ছিল তাহলে এতক্ষণ অমন আচরণের কারণটাই বাকি। রোজার হাজারো প্রশ্নের উত্তরে শক্ত কণ্ঠে জবাব দিল মিন্ময়। আপনার কাছে শেষ মিস রোজা, গেট রেডি ফর। মিন্ময়ের কথায় অবিশ্বাস্য স্বরে বলে উঠল রোজা, আপনি আপনি সত্যি মেরে ফেলবেন আমায়? সত্যি? মিন্ময় কিছু বলল না, শুধুমাত্র রিভলভারটা আরও কাছে এনে ধরল সে, যার অর্থ হ্যাঁ সত্যি। রোজা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তাহলে তখন মেরে দিলেন না কেন? নিশ্চুপ মিন্ময় এবার নড়ে চড়ে দাঁড়ালো। টেবিল থেকে একটা রিমোট দিয়ে বাটন চাপতেই দেওয়ালে লাগানো সিসিটিভি স্ক্রিনে ভেসে উঠল রোজার চেহারা। রোজা কিছুটা খেয়াল করতেই বুঝতে পারল জায়গাটা মিস্টার আরিয়ার বেডরুম। তার মানে আপনি খুব বোকা মিস রোজা। আপনি এই বাড়িতে কখন কি করছেন সবই জানা ছিল আমার। আপনার বন্ধু মিস্টার তীর্থ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি জব করছেন, রাইট? মিস রোজা, প্রতিপক্ষকে এত দুর্বল ভাবতে নেই, কিন্তু এই ভুলটা আপনি করেছেন। বাবার ঘরে ইভেন প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাড়ির সিসিটিভি ফুটেজগুলো শুধু কন্ট্রোল রুম নয়, আমার এই সিক্রেট রুম থেকেও দেখা যায়। এনিওয়ে, আমি কথায় ফ্লো হারিয়ে ফেলছি। তো যা বলছিলাম, আপনি যে বাবার রুম থেকে একটা কাগজ পেয়েছেন তা আমিও জানতাম, কিন্তু এটা জানতাম না কাগজটাতে অ্যাকচুয়ালি কী লেখা আছে। আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করলে আপনার চিঠির কথাটা বলতেন না, তাই এখন নাটক করলেন? নাটক নাটক কোথায় করলাম মিস রোজা? আমি তো জাস্ট ঠান্ডা মাথায় আপনাকে প্রশ্ন করলাম, যার উত্তর খুব ইজিলি দিয়ে দিলেন আপনি। আমি তো জোর করে নেই। রোজার নিজের মাথাটাই ইট দিয়ে মেরে দুভাগ করে দিতে ইচ্ছে করছে। সে এতটাই ফলিশ কি করে হতে পারে? রোজার ভাবনার মাঝেই আবারও বলল মিন্ময়, কাগজটা সম্পর্কে ইনফরমেশন নেওয়া শেষ হয়েছে আমার, সে সাথে শেষ হয়েছে আপনার লাইফ টাইমও। আই এম সরি মিস রোজা, বাট আপনার কাছে আর কোনো অপশন নেই। আমি আপনাকে বিশ্বাস করি না, ইভেন কাউকে বিশ্বাস করি না। দেখুন, আপনি এমনটা করতে পারেন না। আমি আপনাকে হেল্প করেছি, আপনার আমার প্রতি হেল্পফুল থাকা উচিত। মিন্ময় ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। থ্যাঙ্কফুল? রিয়েলি? সরি মিস রোজা, আমি থ্যাঙ্কফুল থাকতে পারছি না, কেননা আপনার ইনফরমেশনটা ভুল, কারণ বাবা সেদিন বান্দরবান যাননি। রোজা অবাক চোখে তাকালো, বিস্মিত কণ্ঠে বলল, তাহলে কোথায় গিয়েছিলেন মিস্টার আরিয়ান? মিন্ময় হাসল, ট্রিগার আঙুলে রেখে শীতল গলায় বলে উঠল, সেটা না হয় না জানাই থাক আপনার। রোজার ভাবতে পারছে না, বিপদের সময় ব্রেনের সেলগুলো যেন অদ্ভুতভাবে কর্মহীন হয়ে পড়ে, কোনো আইডিয়াই থাকে না মাথায়। মিন্ময় রিভলভার রিলোড করলো, সাথে সাথেই চোখ দুটো বন্ধ করে নিল রোজা। ট্রিগার চিপে দেওয়ার 1 সেকেন্ড আগেই চিৎকার করে বলে উঠল রোজা, 1 মিনিট, এক মিনিট। মিন্ময় ভ্রু কুঁচকালো, ট্রিগার থেকে হাত সরিয়ে নিল, প্রশ্ন মাখা চোখে রোজার মুখের দিকে তাকালো। রোজা চোখ পিটপিট করে বলে উঠল, আমার কাছে আপনার বাবার চিঠি আছে, আপনি সেটা থেকে কোনো না কোনো ইনফরমেশন পেতে পারেন।
লাস্ট চিঠির কিছু একটা সাইন তো নিশ্চয়ই রেখেছিলেন, যা আমার চোখে পড়ছে না। সেটা হয়তো আপনার চোখে পড়ে যাবে। জাস্ট থিঙ্ক। মিনময় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গম্ভীর স্বর কণ্ঠে বলে উঠল, কোথায় সে চিঠি? আছে, চিঠি আছে, বাট চিঠিটা এখনই দিব না আমি। চিঠির পরিবর্তে আমার জীবনের সিকিউরিটি দিতে হবে আপনাকে। মিনময় চোখ সরু হয়ে এলো মুহূর্তেই, চাপা রাগী গলায় বলে উঠল, আর ইউ ট্রাইং টু প্লে উইথ মি? আপনি চিঠির দোহাই দিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন, যেন পরবর্তীতে এসব নিউজ খবরের পাতায় পাতায় ছাপাতে পারেন। নো নো, আপনি আমায় ভুল বুঝছেন মিস্টার মৃন্ময়। আমি খবর ছাপাবো না। তাছাড়া জীবন বাঁচানোটা যেখানে ফরজ, সেখানে এটুকু দোহাই তো আমি দিতেই পারি। কোনো ইনফরমেশন না পেলেও আপনার বাবার শেষ চিহ্ন হিসেবে চিঠিটা আপনার কাছে রাখা উচিত নয় কি? আপনি আমায় কনভিন্স করার চেষ্টা করছেন মিস রোজা? রোজা দাঁত বের করে হাসল, একটা ঢোক দিলে নম্র গলায় মাথা দুলিয়ে বলে উঠল, অনেকটাই। তবে কথাগুলো কিন্তু সত্য। এবার ভেবে দেখুন। মিনময় রিভলভারটা পকেটে রেখে হাত বাড়ালো। ওকে ফাইন, আমি কনভিন্স হলাম। এবার চিঠি দিন। এভাবে কিভাবে? আগে প্রমিস করুন চিঠির বদলে আমার জীবন। ডিল ফাইনাল, তারপর। মিনময় মৃদু হাসল। ওকে, বাট আমার কোনো নিউজ লিক হলে, আপনার ভাই তো ধানমন্ডি স্কুলে পড়ে তাই না? জাতীয় সংসদের দক্ষিণ পাশেই তোর স্কুল। রোজা ঢোক গিলে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, হবে না। আই মিন কোনো নিউজ লিক হবে না। তাহলে এবার চিঠি দিন। আবারও হাসলো রোজা, মুখ কাঁচুমাচু করে বলে উঠল, চিঠি তো বাসায়, আমাকে যেতে দিন, আমি এনে দিই। মিনময় কপাল কুঁচকে তাকালো, একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আমাকে পাগল মনে হয় আপনার? আমি আপনাকে ছেড়ে দিই আর আপনি চিঠি না দিয়ে পালিয়ে যান। আমি পালাবো না, সত্যি। মিনময় কিছুক্ষণ রোজার চোখের দিকে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলে উঠল, ওকে ফাইন, যান। আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছে। এই 2 ঘন্টার মধ্যে চিঠি নিয়ে আমার কাছে না পৌঁছালে। রোজা ভয়ে ভয়ে বলে উঠল। না পৌঁছালে? মিনময় হাসল, হাসি মাখা মুখেই বলে উঠল, আপনার ফ্রেন্ড তীর্থ কিন্তু এখনো কন্ট্রোল রুমে আছেন। কন্ট্রোল রুমের নেটওয়ার্ক এখন থেকে 2 ঘন্টার মধ্যে জ্যাম থাকবে। অর্থাৎ আগামী 2 ঘন্টায় তীর্থের সাথে কোনো রকম যোগাযোগ সম্ভব হবে না আপনার। আর এই 2 ঘন্টার মধ্যে আপনি না ফিরলে নেটওয়ার্ক অন হয়ে যাবে ঠিক, বাট আপনার বন্ধু হয়তো যোগাযোগ অবস্থায় থাকবে না। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? রোজা একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মৃন্ময়ের মাথায় এত কূটনীতি আসে কোথা থেকে? কিসের শৃঙ্গার? এই লোকটির মাফিয়া হওয়া উচিত ছিল। ডিসকাস্টিং। পায়ের এক জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রোজা। বাসা থেকে চিঠি নিয়ে ফেরার সময় ব্যাগটা চুরি হয়ে গেছে তার। সেই চোরের পিছু ছুটতে গিয়ে রাস্তার কোনো এক ইটে পা আটকে জুতোটা ছিঁড়েছে তার। রোজা একবার জুতোর দিকে তাকাচ্ছে তো একবার চোরের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে জুতোর চেয়ে ব্যাগটাই বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। তাই শেষবারের মতো জুতার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে জুতার মায়া ত্যাগ করে দৌড় লাগালো সে। কিছুটা দৌড়ে গিয়ে চলন্ত একটা রিকশাকে উদ্দেশ্য করে দৌড়াতে দৌড়াতে বলে উঠল, মামা যাবে নাকি? রিকশাওয়ালা অবাক চোখে তাকিয়ে আছে। কোনো শাড়ি পরিহিত সুন্দরী মেয়েকে হয়তো এর আগে কখনোই এভাবে দৌড়াতে দেখেনি সে। রিকশা চালককে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল রোজা, মামা সামনে তাকান, রিক্সা নিয়ে গর্তে পড়বেন। সামনের চোরটাকে ধরবো, বুঝলেন? যাবেন নাকি? রিকশাওয়ালা অবাক বিস্ময়ে মাথা নেড়ে অস্বীকৃতি জানালেন, বিড়বিড় করে বললেন, যাইতাম না, ওই দিক দিয়ে রিক্সা ঢুকতে দেয় না, কন্ট্রাকশন চলতেছে। রিকশা চালকের কথা রোজার কান পর্যন্ত পৌঁছালো কিনা বোঝা গেল না। সে আগের থেকেও দ্রুত দৌড় লাগিয়ে চোরের পিছু পিছু গলির মোড়ে হারিয়ে গেল। কিছুটা সামনে এগিয়ে হাঁপিয়ে উঠল সে। চোর বেচারাও নিশ্চয়ই হাঁপিয়ে গিয়েছে, কে জানে, হয়তো না। রোজা হাঁটুতে ভর করে ঝুঁকে জোরে জোরে শ্বাস নিতে নিতে পাশ ফিরে তাকালো। পাশেই বেশ কিছু ছেলে দাঁড়িয়ে আছে, ওদের পেছনের সারি সারি কালো গাড়ি। সামনের গাড়ির ডেকের উপর একটা কাগজ বিছিয়ে গম্ভীর মুখে কিছু একটা আলোচনা করছে কিছু ভদ্র পোশাকধারী লোক। রোজা তাদের উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, এই যে, হ্যালো বয়েজ, ওই লোকটা আমার
ব্যাগ চুরি করে আপনাদের কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আশ্রয় নিচ্ছে। আমায় হেল্প করুন প্লিজ। রোজার কথাই সবাই এক নজর রোজার দিকে তাকালো। পর মুহূর্তে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রোজা ভ্রুকুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঝটপট ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, আরে কেমন লোক তোমরা? পুরুষত্ব বলে কিছু আছে? মেয়েদের ধর্ষণ করার সময় তো পুরুষত্ব 10 আনা, অথচ একটা চোর ধরতে পারছো না। কেমন গুন্ডা তোমরা? দেখেই তো বোঝা যাচ্ছে জাত গুন্ডা এক একটা। গুন্ডারা বুঝি এমন হয়? আমি তো ভাবতাম তারা সিনেমার মতো ব্যাপক সাহসী হয়, বাট আজ তো দেখি সব ভুয়া। একটা মেয়ের সামনেই সব সাহস কচু খেতে গিয়ে লুকিয়ে গিয়েছে। কে লজ্জাজনক ব্যাপার এটা, ছি। কথাটা বলেই ঠোঁট উল্টালো রোজা। পাশ থেকে কালো করে মোটা ছেলেটা বলে উঠল, ওই মাইয়া কি বেশি কথা বলবে না, একদম খবর করে দিমু। সেটাই পারবেন, খালি মেয়েদের খবরই তো করতে পারেন। আবে এতই খবর করার সাহস থাকলে ওই চোরটাকে ধরে এনে দেন দেখি। ধরে আনতে পারলে সবার দুপুরের লাঞ্চ স্ট্রিট কনফার্ম। এখন ভেবে দেখুন, ব্যাগটা না আনতে পারলে একটা মেয়ের সামনে আপনাদের গুন্ডা জাতির মান ইজ্জত শেষ। কথাটা বলতে বলতে হাতের ইশারা করে ফাঁস দেখালো রোজা। লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করেই দ্বিধাভরা চোখে পাশে দাঁড়ালো ফর্মাল পোশাকধারী ছেলেটির দিকে তাকালো। ছেলেটি চোখ ইশারা করতেই চিৎকার করে ছুটে গেল সব। পুরো বিল্ডিং খুঁজে কিছুক্ষণের মধ্যেই ব্যাগসহ চোরটিকে ধরে এনে রোজার সামনে দাঁড় করালো ওরা। চোরটিকে সামনে পেয়ে দুর্বলতা বুঝে লাথি লাগালো রোজা। এক লাথিতেই চোখ মুখ কুঁচকে বসে পড়ল সে। পাশের ছেলেগুলো জিহ্বায় কামড় দিয়ে ড্যাব ড্যাব করে রোজার দিকে তাকিয়ে আছে। আর ফর্মাল গেটআপের ছেলেটা হালকা কেশে অন্যদিকে তাকালো। একটা লাথি দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে চোরের হাত থেকে ব্যাগটা ছুটিয়ে নিল রোজা। ব্যাগের ভেতরে চিঠিটা চেক করে আবারও রাগী দৃষ্টিতে তাকালো সে। ওই, আমি যে কখন থেকে বলছিলাম দাঁড়ালি না কেন? পাশ থেকে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, পাগল নাকি বস? চোরের খাইরাতে কইয়া খারামো নাকি? চোর কি ওর মামা লাগে? রোজা সেদিকে কান না দিয়ে চোরের দিকে খানিকটা ঝুঁকে এসে বলে উঠল। নাম কি? ছেলেটি ইতস্তত করে বলে উঠল, মকলেস। মুখলেশ? ভালো। এনিওয়ে, কেন চুরি করেছিস ব্যাগ? সত্য কথা বললে ছাড়া পাবি, নয়তো পাবি না। উল্টো আগের জায়গায় মারবো এক লাথি। মামলা একদম ডিসমিস। কথাটা বলেই চোখ টিপ মারল রোজা। ছেলেটা ভয় মাখা চোখে মুখ কাঁচুমাচু করে বলে উঠল। জরির কাছের চুরি কিনা দিমু। রোজা ভ্রু কুচকালো। জরিটাকে? ছেলেটি লাজুক দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আমার গার্লফ্রেন্ড, তার চুরি পড়তে মন চাইছে। আমারই কইছে যদি আজকের মধ্যে চুরি কিনে দিতে না পারো তাহলে আমার সাথে ব্রেকআপ করে সামনের বাড়ির ড্রাইভারের সাথে প্রেম করব। মোকলেশের কথায় ফিক করে হেসে উঠল রোজা। হাসি থামিয়ে ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়েই বলে উঠল, তোর তো দেখে লং স্টোরি রে। আজ সময় নেই, নয়তো ফুল স্টোরি শুনতাম। কথাটা বলতে বলতেই ব্যাগ থেকে 200 টাকা বের করে মোকলেসের হাতে দিতে দিতে বলল, আমার বাজেটে 200 টাকায়, বুঝলি? এর বেশি হবে না। এগুলো দিয়ে চুরি কিনে প্রেম বাচ্চা। যদিও তোর পাখি খাঁচায় বেশি দিন টিকবে না। আর শোন, টাকায় কম পড়লে ওই ভদ্রলোকের থেকে নিবি, বুঝলি? কথা শেষ করে ইশারা করা লোকটির দিকে তাকিয়ে হাসল রোজা। কাছে গিয়ে হাত বাড়িয়ে নম্রভাবে বলল, মিস্টার রাফিন চৌধুরী, রাইট? মোস্ট ব্যাড পারসন ইজ দ্য কান্ট্রি। নাইস টু মেট ইউ। রাফিনও হাত বাড়ালো। রোজা স্মিত হেসে উঠল। আমার মনে হয় মানুষ যাই করুক না কেন, তাকে তার কাজের দিক দিয়ে টপে পৌঁছানো উচিত। জাস্ট লাইক ভালো হলে সুপার ভালো, অনেকটা সাধু সন্ন্যাসীর মতো। আর খারাপ হলে সুপার খারাপ, অনেকটা ইবলিশের মতো। মাঝামাঝি লোকগুলো তো শুধুই ভুক্তভোগী। সেই দিক থেকে চিন্তা করলে আপনি কিন্তু সফল। ব্যাড পারসন দিক থেকে একদম টপে পৌঁছে গেছেন। কংগ্রাচুলেশন অ্যান্ড অল দ্য বেস্ট অলসো।
রাফিন মাথা নিচু করে নিজের মনে হাসল, রোজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাংক ইউ। মাই প্লেজার। তবে হ্যাঁ, আপনার এই পালিত সান্ডাদের আমার পক্ষ থেকে লাঞ্চ ট্রিট দিয়ে দিবেন প্লিজ। আমার জন্য দৌড়ালেও লাভটা কিন্তু আপনারই হলো, এক্সারসাইজ হয়ে গেল আর কি। আজ আসি। কথাটা বলে এক পা এগিয়ে গিয়েও আবারও পিছুল রোজা, ঘাড় ঘুরিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, অ্যান্ড শার্টের কালারটা সুন্দর, নাইস শার্ট। রোজার কথায় হেসে উঠল রাফিন। মৃদু হাসি মাখা মুখেই রোজার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পাশ থেকে কানের কাছে ফিসফিস করে বলে উঠল আসিফ। ভাই তেজ দেখছেন, একদম বাপের মতো হয়েছে। রাফিন ভ্রু কুচকালো, ঘাড় কাত করে বলল, বাপের মতো মানে? কে ওর বাবা? আসিফ মাথা চুলকে বলে উঠল, ভাই এটা রাদিব আহমেদের মাইয়া, ওই যে কইছিলাম না সুন্দরী মাইয়া, এটাই ওইটা। রাফিন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে নিজের কাজে মন দিতে দিতে বাঁকা হেসে বিড়বিড় করে বলে উঠল, পারফেক্ট ডটার ফর রাবি, ব্রেভ গার্ল, মুখের উপর অপমান করে গেল, ইমপ্রেসিভ। রাফিনের কথাগুলো আসিফের কান পর্যন্ত পৌঁছালো না। সে আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো। রাফিনের ব্যবহার কিছুই বোঝে না সে। কে জানে কি আছে তার মনে।